দর্শক, বাংলাদেশের নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের যে দৌড়ঝাঁপ শুরু হয়, সেই দৌড়ঝাঁপটা এবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। শুধুমাত্র কি তারা দেশের মধ্যেই দৌড়ঝাঁপে ব্যস্ত রয়েছেন? মার্কিন রাষ্ট্রদূত দেখা যাচ্ছে যে দেশের মধ্যে প্রচণ্ড দৌড়ঝাঁপ করছেন। আজকে প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করেছেন। এরই মাঝে একটা চাঞ্চল্যকর ব্যাপার তৈরি হয়েছে, সেটা হচ্ছে ব্রিটিশ হাই কমিশনার তিনি উড়ে গেছেন দিল্লিতে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার দিল্লিতে কেন গেলেন? দিল্লিতে তার কি কাজ? বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনকালীন ভাবনা, সেই ক্ষেত্রে আমেরিকা, ব্রিটেন সহ বিভিন্ন দেশের যে এখনো দৌড়ঝাঁপ চলছে ইনক্লুসিভ নির্বাচনের জন্য, সেটার কি একটা আভাস পাওয়া যায় এই ঘটনার মাধ্যমে? এই ঘটনাটাকে যখন আলোচনায় আনা হচ্ছে, আল জাজিরা সাংবাদিক জুলকারনায়ন শাহের এটা নিয়ে আবার নানা ধরনের সন্দেহ প্রকাশ করেছেন, ফেসবুকে পোস্ট দিয়েছেন। সারা কুক, ব্রিটিশ হাই কমিশনার, তিনি দুইজন অন্তত সফর সঙ্গী নিয়ে দিল্লি সফর করছেন। দিল্লি সফরে কার কার সঙ্গে মিটিং হচ্ছে? অতি উৎসাহী আওয়ামী অ্যাক্টিভিস্টরা বলার চেষ্টা করছেন যে সারা কুক দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে মিটিং করতে পারেন। যখন কিনা আমরা তাকে এর আগে দেখেছি আমেরিকার প্রতিনিধি সারা কুক, তাদেরকে দেখেছি যে বিদেশে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে এর আগে মিটিং করেছেন। সেই ধারাবাহিকতা রক্ষা হবে কিনা, নাকি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে এক ধরনের আলাপ আলোচনা সেরে নিতে চাইছেন? চলুন একটু জেনে দেখি কি হচ্ছে সারা কুককে কেন্দ্র করে। ব্রিটিশ হাই কমিশনার কেন উড়ে গেলেন হঠাৎ করে দিল্লিতে? থাকবেন দর্শক। বলছিলাম ব্রিটেনের হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত সারা কুকের কথা। দুইজন সফর সঙ্গী নিয়ে তিনি দিল্লি গেছেন। গতকালকে রাতে তিনি দিল্লি গেছেন এবং দিল্লির এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-238 এই নাম্বারের ফ্লাইটে তিনি দিল্লি উড়ে গেছেন, এরকম তথ্য নিশ্চিত হওয়া গেছে। তার এই যাওয়া নিয়ে চতুর্দিকে নানা ধরনের গুঞ্জন চলছে এবং বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা যখন বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলছেন, সারা কুককেও আমরা দেখেছি নির্বাচনকালীন সময়ে নানা রকমের দৌড়ঝাঁপ করতে বাংলাদেশের মধ্যেই, তখন হঠাৎ করে তার দিল্লিতে উড়ে যাওয়া। এরই মাঝে আমরা দেখেছিলাম যে ভারতে নিযুক্ত মার্কিন হাই কমিশনার তিনি আমেরিকায় গিয়েছিলেন, সেখানে আমাদের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সব মিলিয়ে মনে হচ্ছে যে সব দৌড়ঝাঁপ আগামী নির্বাচনকে কেন্দ্র করে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি হচ্ছে, কেন হচ্ছে? আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ন শাহের একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সেখানে তিনি বলার চেষ্টা করেছেন, তার ফেসবুক পোস্টটা দেখে নিন। তিনি প্রথমে আওয়ামী শাসন আমলের সমালোচনা করেছেন। তিনি এইভাবে বলছেন যে আওয়ামী শাসন আমলে তামাশার নির্বাচনের আগে স্বৈরাচারের মন্ত্রীরা দিল্লি ছুটে যেত, এখন একই প্রবণতা দেখা দিয়েছে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের মাঝে। অর্থাৎ আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বিদেশি কূটনীতিকদের তিনি তুলনা করছেন। সেখানে তিনি বলছেন যে গত রাতে, অর্থাৎ গতকালকে রাতে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, তার হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ও আরও একজন কূটনীতিক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-238 এ দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাত 9:50 সেটা তিনি বলছেন। রাত 9:50 ফ্লাইটে তিনি দিল্লি উড়ে গেছেন। তিনি আরও বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে কোন প্রয়োজনে তাদের ভারত যেতে হলো এবং সেখানে তারা কাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, স্বচ্ছতার কারণে সেসব প্রকাশ করা গুরুত্বপূর্ণ। আশা করি তারা নিজ উদ্যোগেই তা প্রকাশ করবেন। তিনি আশা করছেন যে সারা কুক তিনি নিজ উদ্যোগেই এটা প্রকাশ করবেন যে দিল্লিতে কেন উড়ে গেলেন।
গত ভোরবেলায় আমরা দেখেছি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এই জুলকারনাইন শায়েরিরই প্রতিষ্ঠান, মানে তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত আল জাজিরা, সে আল জাজিরাতে দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সেই সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় আবারও বলেছেন নির্বাচন বয়কটের কথা। নির্বাচনে তারা মানে সবাইকে নির্বাচন বয়কটের আহ্বান জানাচ্ছেন। নির্বাচন কেন্দ্রে কেউ যাবে না, আওয়ামী লীগের ভোটাররা। সেরকম মুহূর্তে সেই দাবি যখন আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালো হচ্ছে, তখন এই আলোচনাটা এবং জুলকারনাইন শায়েরের এই পোস্টেও একটা ইঙ্গিত স্পষ্ট যে সারা কুক সামহাউ বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে এখনও দৌড়ঝাঁপ করছেন। আমরা দৌড়ঝাঁপ দেখছি মার্কিন যে হাই কমিশনার, তারও দৌড়ঝাঁপ দেখছি বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে দৌড়ঝাঁপ একটা ব্যাপার, আর দিল্লিতে উড়ে যাওয়া আর একটা ব্যাপার। দিল্লিতে উড়ে গেলেন কেন, সেই প্রশ্নের উত্তরটা এখনই পাওয়া সম্ভব নয়। অনেকেই দাবি করছেন যে দিল্লিতে তিনি হয়তো শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন, কিন্তু এতটাই কি সহজ হবে? দিল্লিতে ভারতের আশ্রয়ে থাকা ক্ষমতাচ্যুত, তাও আবার বাংলাদেশের আদালতে সাজাপ্রাপ্ত একজন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির সঙ্গে ফরমালি দেখা করা, নাকি ব্যাপারটা গোপনেই হবে? সব মিলিয়ে একটা বার্তা আসছে, সেটা হচ্ছে যে বিদেশি বিভিন্ন কর্তৃপক্ষ এখনও বাংলাদেশের নির্বাচনের যে মোটিভ নিয়ে নির্বাচনের কার্যক্রম এগোচ্ছে, সেই মোটিভের বাইরে গিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারটা এখনও তাদের মাথায় হয়তো কাজ করছে। কিন্তু সেই কাজ করে কি কোনো লাভ রয়েছে? যখন রাত পোহালে নির্বাচনের ক্যাম্পেইন শুরু হয়ে যাচ্ছে, আজকে প্রতীক বরাদ্দ হয়ে গেছে, কালকে থেকেই বিভিন্ন দল, বিএনপি, জামাত সহ বিভিন্ন দল, তারা নির্বাচনের প্রচারের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। তারেক রহমান ছুটে যাচ্ছেন, আজকে রাতেই চলে যাচ্ছেন সিলেটে, সেখানে হযরত শাহজালালের মাজার জিয়ারত করবেন। একই দিনে তিনি ওই অঞ্চলের 7টি জেলায় জনসভা করবেন। সেই খবরগুলো আমরা যখন জানি, তার মানে হচ্ছে যে নির্বাচনের উত্তাপ যখন পরিপূর্ণভাবে আমরা পাচ্ছি, তখন সারা কুকের উদ্দেশ্য যদি এরকম হয় যে বাংলাদেশে এখনও তিনি কিংবা তার দেশ কিংবা তার মিত্র শক্তিরা ইনক্লুসিভ নির্বাচন চাইছে, তার জন্য দৌড়ঝাঁপ করছে এবং আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের যোগাযোগের চেষ্টা করছে, সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা একটা বড় ব্যাপার। আবার সারা কুক যখন দিল্লিতে ছুটে যাচ্ছেন, তখন আমরা ইইউ রাষ্ট্রগুলোর অবস্থান আবার ভিন্ন রকমের দেখছি। তারা কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞাই পাল্টে ফেলেছে। এর আগে তাদের অবস্থান যেটা ছিল, ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগের অংশগ্রহণ তারা বোঝাচ্ছিল, কিন্তু সর্বশেষ তাদের অবস্থানে কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা তারা পাল্টে ফেলেছে। সেরকম অবস্থায় সারা কুকের এই সফরটা কি বার্তা দিচ্ছে? হয়তো 2-4 দিনের মধ্যেই ব্যাপারগুলো স্পষ্ট হবে এবং তিনি এমন একটা সময় উড়াল দিলেন যখন কিনা একদিন পরেই বিভিন্ন ধরনের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে 23 তারিখ শুক্রবার দিল্লিতে একটি অর্গানাইজেশনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ভার্চুয়ালি হোক কিংবা অডিও বার্তা দিয়ে হোক তার অংশগ্রহণ থাকবে। ব্রিটিশ হাই কমিশনার সারা কুক দিল্লিতে উড়ে গেলেন কেন? কি ঘটতে যাচ্ছে পর্দার অন্তরালে? এই বিষয়টি নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলাপ করতে চাই। বাংলাদেশের যে কোনো সময়, আজকে শুধু নয়, সাধারণ নির্বাচন যখন অনুষ্ঠিত হয় তার আগে নানা রকম সমীকরণ হয়। এখন বলা যায় যে বাংলাদেশের বর্তমান যে ইউনূস সরকার নির্বাচনী ট্রেন চালু করে দিয়েছে, ট্রেন চলছে, চলমান, কিন্তু কূটনৈতিক তৎপরতা বা কূটনৈতিক দৌড়ঝাঁপ এখনো পরিলক্ষিত হচ্ছে খানিকটা। কারণ আমরা জানতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি গত 17 জানুয়ারি বিএনপির এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কার্যরত, আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, যেহেতু ক্রিয়াশীল দল হচ্ছে বিএনপি। সেই বিএনপির প্রধান চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক গত 17 জানুয়ারি দেখা করেছেন। এর ঠিক 2 দিন পরে গত 19 তারিখ রাত 9:30টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 238 ফ্লাইটে নয়াদিল্লি গেছেন এবং নয়াদিল্লি গেছেন গতকাল 20 তারিখ, আজকে
সারা কুক বেশ ব্যস্ত সময় পার করেছেন। তার এই যাওয়ার এক কথায় যদি উত্তর দিতে চাই, যদি বলতে চাই, তাহলে তার যাওয়ার মূল কারণটা হচ্ছে ভারত সরকারের মনোভাব বুঝতে চাওয়া এবং ভারতের বিভিন্ন কূটনৈতিক বিষয় আদি নিয়ে যারা কাজ করেন তাদের মনোভাব বুঝতে চাওয়া এবং বিভিন্ন পক্ষের সাথে গতকালকে আজকে বৈঠক করেছেন। এমনকি মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গেও সাক্ষাৎ হয়ে থাকতে পারে বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার এবং দিল্লিতে ব্রিটিশ হাই কমিশনার, দুই হাই কমিশনার মিলে সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করে থাকতে পারেন বলে সূত্র বলছে। এবং আমি আগেও অনেক ভিডিওতেই বলেছি, সার্জিও গোর শুধুমাত্র ভারতের রাষ্ট্রদূত নন, তিনি এই অঞ্চলের দক্ষিণ পূর্ব এশিয়ার বিশেষ দূত ট্রাম্পের। সেই জায়গা থেকে তার সাথে আলাপ হয়ে থাকতে পারে। এছাড়া ভারত সরকারের তরফ থেকে বিক্রম মিশ্রের সঙ্গেও আলাপ হয়ে থাকতে পারে, এটি নিশ্চিত নয়। তবে মনোভাব যেহেতু জানতে এবং এই সফরটি নিয়ে ব্রিটিশ হাইকমিশন বা ভারতীয় কোনো পক্ষ বা কোনো জায়গায় কোনো প্রকাশ না, এটা খানিকটা বলা যায় যে অপ্রকাশিত সফর। আজকে সারা কুক আরো ভারতীয় যারা কূটনীতি নিয়ে কাজ করে, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করে, তাদের অনেকের সাথে সারা কুকের সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে রিভা গাঙ্গুলি দাস, আপনারা তাকে চেনেন। রিভা গাঙ্গুলি দাস বাংলাদেশে একসময় ইন্ডিয়ান হাই কমিশনার ছিলেন। শ্রী রাধা দত্ত শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং দ্য হিন্দু পত্রিকা, ভারতের খুব প্রভাবশালী পত্রিকা হিন্দুর ডিপ্লোম্যাটিক এডিটর কল্লোল ভট্টাচার্যের সঙ্গে সারা কুক আজকে সাক্ষাৎ করেছেন। এবং বাংলাদেশের একজন সাবেক ডিপ্লোম্যাট এস কুমার, তার সঙ্গে সারা কুক সাক্ষাৎ করেছেন। সবকিছু মিলে ভারতীয় প্রতিষ্ঠানগুলো যারা সরকারের উপর প্রভাব রাখতে পারে বা রাখে এবং ভারত সরকারের সাথে সরকারের মনোভাব বুঝবার জন্যই বলা যায় গেছেন। এবং সারা কুক আগামীকাল যে মিশন নিয়ে গিয়েছিলেন সেই মিশন সফল হবে কিনা এটি আরো কয়েকদিনে বোঝা যাবে, যে আগামীকাল তিনি ফিরে আসবেন। তারা আসলে কি ভাবছেন? তারাও ভাবছেন যে নির্বাচনটা হয়ে যাক এবং বিএনপির দিকে, পশ্চিমারা আসলে কি বিএনপির দিকে ঝুঁকে আছে নাকি জামাতের দিকে ঝুঁকে আছে? সূত্র বলছে, বেশিরভাগ সূত্র থেকে যেটি বোঝা যাচ্ছে যে জামাতের দিকে ঝুঁকে থাকার একটা ব্যাপার, কারণ এখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। পশ্চিমারা হয়তো ভাবছে যে জামাতের দিকে ঝুঁকে থাকলে আপাতত যদি জামাতকে ক্ষমতায় বসিয়ে দেওয়া যায় তাহলে তাদের কিছু স্বার্থ, সেই স্বার্থগুলো হাসিল হতে পারে। আবার কথিত আছে বা আলাপ আছে যে ভারত সরকার বিএনপির উপরে ভর করছে, এমনটাও আমরা দেখেছি। বিভিন্ন আলাপ আলোচনা এবং কার্যক্রমেও আমরা দেখেছি। বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময় থেকে শুরু করে বিএনপির উপরে ভারত সরকারেরও মনোভাব বোঝা দরকার যে ভারত সরকার আসলে কি চাইছে। ভারত সরকার তো আসলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, এখনো পর্যন্ত সেটিই চায়, কিন্তু সেটি হচ্ছে না, কিন্তু যেটি হচ্ছে সেটিতে কি চায়। এই সব কিছু মিলে একটা বিশেষ মিশন নিয়ে গিয়েছিলেন সারা কুক। হঠাৎ করে এটাও বলা যাবে না যে এই যে সারা কুক মুভ করছেন, এ করছেন, সে করছেন, যে নির্বাচনটা বানচাল হয়ে যাবে। যে আমি বরাবরই বলছি যে একটা ওহী নাজিল হয়ে নির্বাচন বানচাল হয়ে যাবে, তেমন নয়, নির্বাচনটা হয়ে যাবে। কিন্তু আসলে পাল্লা ভারী কোন দিকে, বিএনপির দিকে নাকি জামাতের দিকে? আন্তর্জাতিক পাল্লা ভারী, সেটি একটু বিবেচ্য বিষয়। আমি বললামই যে জামাতের দিকে মনে হচ্ছে পাল্লা ভারী, আবার কিছু কিছু ক্ষেত্রে বিএনপির দিকে মনে হচ্ছে, বিশেষ করে আমার সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ বিএনপির দিকে ঝোঁকা, এই বিষয়গুলো আছে। আপনারা কদিন আগে দেখলেন ইন্ডিয়ান হাই কমিশনারও তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলেন, আরো নানান বিষয়। এখন সবকিছু মিলিয়ে আসলে নির্বাচনটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরবর্তী সময়ে কি হবে। আর সব কথার শেষ কথা, একটা কথাই বলতে চাই যে নির্বাচন হওয়া মানে শেষ নয়। বাংলাদেশ আসলে শান্ত হলো না, অশান্ত বাংলাদেশ অশান্তই থেকে গেল। এখানে নানা রকম সমীকরণ হচ্ছে, এই সমীকরণগুলোর শেষ কোথায় সেগুলো দেখতে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করব এবং দেখব।